ভাবুন, গভর্নর, বিচারপতি, ব্রিটিশ অফিসার, শিক্ষাবিদে ভর্তি এক জমকালো সমাবর্তন সভা। হঠাৎ এক তরুণী উঠে দাঁড়ালেন, গাউনের ভিতর থেকে রিভলভার বের করলেন, ধাই ধাই ধাই। কয়েক সেকেন্ডের মধ্যে সভা পরিণত হলো আতঙ্কের কেন্দ্রে। এই তরুণীর নাম বীণা দাস। মাত্র 21 বছর বয়সে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। 1911 সালের 24শে অগস্ট কৃষ্ণনগরে তার জন্ম। বাবা বেণীমাধব দাস শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং জাতীয়তাবাদী চিন্তার মানুষ। তার ছাত্রদের মধ্যে ছিলেন ভবিষ্যতের নেতাজি সুভাষচন্দ্র বসু। মা সরলা দেবী ছিলেন সমাজসেবী, দুস্থ নারীদের জন্য পুণ্যাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ দেশপ্রেম বীণার কাছে বই থেকে শেখা নয়, পরিবার থেকেই পাওয়া উত্তরাধিকার। ছোটবেলায় বাবার মুখে বিপ্লবীদের গল্প, নাটক, ইতিহাস শুনে শুনেই তার মনে তৈরি হয় বিদ্রোহী সত্তা। ম্যাট্রিক পরীক্ষার আগেই তিনি পড়ে ফেলেন ব্রিটিশ সরকারের নিষিদ্ধ করা উপন্যাস পথের দাবি, আর সেটাই তার চিন্তাকে আরও তীক্ষ্ণ করে। উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বেথুন কলেজে। কলেজের লাইব্রেরিতে বিপ্লববাদী সাহিত্য পড়ে তার চিন্তা জগৎ একদম বদলে যায়। 1928 সালে সাইমন কমিশন বয়কট আন্দোলনে অংশ নেন। পরে ছাত্রী সংঘে যোগ দিয়ে বিপ্লবী চক্রের সঙ্গে যুক্ত হন। এই সময় বাংলায় চলছে সশস্ত্র বিপ্লবের উত্তাল সময়, সূর্য সেনের চট্টগ্রাম অভিযান, এছাড়া তরুণ বিপ্লবীদের আত্মবলিদান, সব মিলিয়ে তরুণ প্রজন্ম বেশ উত্তেজিত। বীণাও সেই আগুনে দীক্ষিত হন। পরিকল্পনা, গভর্নরকে লক্ষ্য করে আঘাত। বিপ্লবী সহপাঠী কমলা দাশগুপ্তের সাহায্যে গোপনে রিভলভার সংগ্রহ করেন। টার্গেট বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন, কারণ তাদের বিশ্বাস ছিল শাসনের প্রতীককে আঘাত করলে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়বে। 6 ফেব্রুয়ারি 1932 সাল, ঐতিহাসিক হামলা। স্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হল। গভর্নর বক্তৃতা দিতেই উঠেছেন, ঠিক তখন বীণা সামনে এগিয়ে গিয়ে পরপর গুলি চালান। লক্ষ্যভ্রষ্ট হলেও পুরো হল আতঙ্কে কেঁপে ওঠে। মঞ্চে উপস্থিত হাসান সহিস্রাবর্দী তাকে ধরে ফেলেন, সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার। বিচার, নীরব বিদ্রোহ, জেরা শুরু। কে অস্ত্র দিল, কারা জড়িত, তিনি কিন্তু একদম চুপ। তার বাবাকে এনে চাপ দেওয়া হলেও তিনি শান্তভাবে বলেন, আমার বাবা কখনো আমাকে বিশ্বাসঘাতকতা শেখাননি। আদালতে তার বিবৃতি এত সাহসী ছিল যে অনেকেই বলেছিলেন এটি শুধু জবানবন্দি নয়, এক ঐতিহাসিক দলিল। সাজা হলো 9 বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু জেলে থেকেও তিনি অনশন আন্দোলন করে বন্দীদের অধিকার আদায় করেন। মুক্তির পরও সংগ্রাম। 1939 সালে মুক্তি পেয়ে যোগ দেন ভারতীয় জাতীয় কংগ্রেসে, অর্থাৎ সংগ্রাম চলতেই থাকে। দক্ষিণ কলকাতা কংগ্রেসের সম্পাদিকা হন, শ্রমিক সংগঠন পরিচালনা করেন, এমনকি দাঙ্গাগ্রস্ত নোয়াখালীতে ত্রাণ কার্যেও অংশগ্রহণ করেন এই বীণা দাস। 1946 থেকে 51 পশ্চিমবঙ্গ বিধানসভারও সদস্য হন। বীণা দাস তার বিপ্লবী জীবনের অভিজ্ঞতা লিখে গেছেন আত্মজীবনী শৃঙ্খল ঝঞ্ঝারে। এই বইয়ে শুধু তিনি ঘটনার কথাই বলেননি, বলেছেন ভয়, সংগ্রাম, জেল জীবন, আদর্শ, দ্বন্দ্ব, আশা, সব কিছু। এটি শুধু স্মৃতি কথা নয়, একজন বিপ্লবীর মানসিক জগতের দরজাও। ইতিহাসে অনেক বীর আছে, কিন্তু কিছু মানুষ আছেন যারা ইতিহাসকেই সম্পূর্ণ বদলে দেন। বীণা দাস সেই মানুষদেরই একজন। কিন্তু তাকে নিয়ে হয় না তেমন চর্চা, তাকে নিয়ে কোনো বায়োপিক বা রিসার্চ ধর্মী লেখাও নেই। যদিও সৃজিত মুখার্জি বীণা দাসকে নিয়ে সিনেমা বানাবেন এরকমও কথা শোনা গিয়েছিল। সে যাই হোক, আজকের আন্তর্জাতিক শ্রমজীবী মহিলা দিবসে ফান্ডামেন্টাল অভ্রনীল থেকে শ্রদ্ধা জানালাম এই মানুষটিকে, যিনি বদলে দিয়েছিলেন বিপ্লবের পুরো ভাষাই। নমস্কার, আমি অভ্রনীল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।